আজকে আমরা কথা বলবো ফ্রিডরিচ এঙ্গেলসকে নিয়ে। এমন একজন মানুষ যিনি প্রায়শই তার বিখ্যাত বন্ধুর ছায়ায় ঝাঁকা পড়ে যান। কিন্তু ইতিহাস তো শুধু একা একজনের গল্প নয়, তাই না? এখানে বন্ধুত্ব, অংশীদারিত্ব এগুলো যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটাই আমরা দেখব। আর এই পার্টনারশিপের কথাই যদি বলি তাহলে কার্ল মার্কস আর ফ্রিডরিক এঙ্গেলসের জুটির কথা তো আসবেই। তাদের সম্পর্কটা ছিল অদ্ভুত এক অবিচ্ছেদ্য বন্ড, একই সাথে বুদ্ধিবৃত্তিক আবার ভীষণ ব্যক্তিগত। লেনিনের এই একটা কথাই যেন তাদের সম্পর্কের গভীরতাটা বুঝিয়ে দেয়। অ্যাঙ্গেলসকে শুধু একজন সহযোগী বললে কিন্তু ভুল হবে। ভাবুন তো, মার্কসের মৃত্যুর পর তার সবচেয়ে বিখ্যাত কাজগুলো, যেগুলো হয়তো চিরদিনের মতো হারিয়ে যেত, সেগুলো শেষ করে প্রকাশ করার মতো কঠিন দায়িত্বটা অ্যাঙ্গেলসই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। বন্ধুর অসমাপ্ত কাজকে পৃথিবীর সামনে নিয়ে আসা, এর থেকে বড় বন্ধুত্বের পরিচয় আর কি হতে পারে? কিন্তু এঙ্গেলস কি শুধুই মার্কসের সহযোগী ছিলেন? একদমই না। তার নিজেরও একটা স্বতন্ত্র পরিচয় ছিল। তিনি নিজেও ছিলেন একজন অত্যন্ত শক্তিশালী চিন্তাবিদ, আর এর সবচেয়ে বড় প্রমাণ হল তার বিখ্যাত বই অ্যান্টি ডিউরিং। চলুন দেখি এই বইটার মাধ্যমে তিনি কিভাবে তাদের দুজনের তৈরি করা একটা বিশ্বদৃষ্টিভঙ্গিকে রক্ষা করেছিলেন। তো এই অ্যান্টি ডিউরিং বইটা লেখার পেছনের কারণটা কি ছিল? আসলে সেই সময়ে ইউজিন ডুরিং নামে একজন জার্মান দার্শনিক বেশ জনপ্রিয় হয়ে উঠছিলেন। তিনি সমাজতন্ত্র নিয়ে নিজের একটা আলাদা তত্ত্ব দাঁড় করিয়েছিলেন, যেটা মার্কস আর অ্যাঙ্গেলসের চিন্তাভাবনার সাথে সরাসরি সাংঘর্ষিক ছিল। তাই তাদের আইডিয়াগুলোকে ডিফেন্ড করার জন্যই এঙ্গেলসকে এই বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে নামতে হয়েছিল। অ্যাঙ্গেলস কিভাবে ডিউরিংকে মোকাবেলা করলেন? তিনি খুব চমৎকারভাবে দেখালেন যে ডিউরিংয়ের যে সিস্টেম, যেটাকে তিনি একেবারে নতুন বলে দাবি করছিলেন, সেটা আসলে বিখ্যাত দার্শনিক হেগেলের সিস্টেমেরই একটা দুর্বল নকল ছাড়া আর কিছুই না। মানে ডিউরিংয়ে তথাকথিত মৌলিক আইডিয়াগুলো আসলে মোটেও মৌলিক ছিল না। আর এই তর্কের মাঝেই অ্যাঙ্গেলসের চমৎকার রসবোধের পরিচয়ও কিন্তু পাওয়া যায়। তিনি তার স্বদেশী জার্মানদের নিয়ে একটু মজা করে বলছেন যে আমরা জার্মানরা সব কিছুতেই এক ভয়ঙ্কর গভীরতায় ঢুকতে যাই। এই যে গ্রুন্ডলিককাইট বা সব কিছুর মূলে যাওয়ার প্রবণতা, এটাকে নিয়ে তার এই হালকা ব্যঙ্গ, এটা তার তীক্ষ্ণ বুদ্ধিরই পরিচয় দেয়। আচ্ছা, তাত্ত্বিক বিতর্কের পর এবার আসা যাক অ্যাঙ্গেলসের সম্ভবত সবচেয়ে বড় এবং সবচেয়ে উচ্চাভিলাষী কাজে, একটা বই যেখানে তিনি চেষ্টা করেছেন মানব সমাজের পুরো ইতিহাসটাকেই একটা তত্ত্বের মধ্যে নিয়ে আসতে। বইটার নাম পরিবার, ব্যক্তিগত সম্পত্তি এবং রাষ্ট্রের উৎপত্তি। তো এই বইয়ে অ্যাঙ্গেলস কি বলছেন? তার মতে মানব সমাজ মূলত তিনটে বড় ধাপ পেরিয়ে আজকের জায়গায় এসেছে। প্রথমটা ছিল স্যাভেজরি বা বন্যদশা, একেবারে মানবজাতির শৈশবকাল। তারপর এলো বারব্যারিজম বা বর্বরদশা, যখন মানুষ পশুপালন আর কৃষি শিখল। আর সবশেষে এলো সিভিলাইজেশন বা সভ্যতা, যখন থেকে রাষ্ট্র আর লেখার প্রচলন শুরু হলো। এক কথায় শিকারী জীবন থেকে আজকের এই জটিল সমাজে আসার একটা রোডম্যাপ। শুধু সমাজ নয়, এঙ্গেলস পরিবারের বিবর্তন নিয়েও কথা বলেছেন। তার তত্ত্ব অনুযায়ী পরিবারের ধারণাটাও কিন্তু সবসময় একরকম ছিল না। একেবারে শুরুর দিকে যেখানে ভাই বোনের মধ্যেও সম্পর্ক ছিল, সেখান থেকে ধীরে ধীরে সম্পর্কের গণ্ডিটা ছোট হতে হতে আজকের একগামী পরিবারে এসে দাঁড়িয়েছে। মানে সময়ের সাথে সাথে বিবাহের পরিধিটা আসলে অনেক সংকুচিত হয়েছে। এই বিবর্তনের আলোচনায় একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট হল মাতৃ অধিকার। অ্যাঙ্গেলসের মতে একেবারে আদিম সমাজে যখন ব্যক্তিগত সম্পত্তির ধারণাটাই ছিল না, তখন বংশপরিচয় গোনা হতো মায়ের দিক থেকে। আর এর ফলে সমাজের নারীদের অবস্থান ছিল বেশ সম্মানজনক। কিন্তু তাহলে এক বিবাহ বা মনোগ্যামির ব্যাপারটা কি? অ্যাঙ্গেলসের কাছে এটার একটা দ্বৈত চরিত্র আছে। একদিকে এটা অবশ্যই একটা ঐতিহাসিক অগ্রগতি, কিন্তু অন্যদিকে তিনি বলছেন এটাই ইতিহাসের প্রথম শ্রেণীবিরোধ তৈরি করে। কারণ এটা ব্যক্তিগত সম্পত্তির ধারণার সাথে জুড়ে গিয়ে পুরুষের দ্বারা নারীর ওপর নিপীড়নের সূচনা করে। এই সব বড় বড় তত্ত্বের বাইরেও একটা ব্যক্তিগত জীবন ছিল, তাই না? চলুন এবার একটু সেই দিকে তাকাই। মার্কস পরিবারের জীবনে যে কী পরিমাণ সংগ্রাম আর ত্যাগ ছিল, সেই বাস্তব ছবিটা একবার দেখা যাক। মার্কসের স্ত্রীর জেনির লেখা একটা চিঠি থেকে একটা অংশ শুনলেই বোঝা যায় তাদের জীবনটা কেমন ছিল। তিনি লিখছেন, তাদের সন্তান অসুস্থ,
কিন্তু দুশ্চিন্তা ছাড়া তাকে আর কিছুই দেওয়ার ছিল না। শিশুটি যখন মারা গেল, একটা কফিন কেনার মতো টাকাও তাদের কাছে ছিল না। ভাবা যায় বিপ্লবের স্বপ্নের পেছনে কতটা ব্যক্তিগত যন্ত্রণা লুকিয়েছিল। কিন্তু এত কষ্টের মধ্যেও কিছু ভালো লাগার মুহূর্ত তো ছিলই, যেমন হ্যামস্টেড হিথে রবিবারের বিকেলগুলোয় পুরো পরিবার একসাথে হাঁটতে বেরোত। গল্প, ফুল আর একে অপরের সঙ্গ, এই ছোট ছোট মুহূর্তগুলোই হয়তো তাদের সেই কঠিন সময়ে টিকে থাকার শক্তি দিত। আর এখান থেকেই আমরা কার্ল মার্কসের একটা অন্য রূপ দেখতে পাই। আমরা তাকে সবসময় একজন রাশভারী, রাগী তাত্ত্বিক হিসেবেই ভাবি, তাই না? কিন্তু তার স্ত্রী তাকে ডাকতেন আমার বড় শিশু বলে। আসলে তার স্ত্রীর চেয়ে ভালো করে তাকে আর কেই বা চিনত। আচ্ছা, আলোচনার একেবারেই শেষে এসে অ্যাঙ্গেলসের আরও একটা খুবই ইন্টারেস্টিং এবং কিছুটা উত্তেজক ধারণা নিয়ে কথা বলা যাক। তিনি বলছেন, একটা মরণাপন্ন পৃথিবীকে কিভাবে পুনরুজ্জীবিত করা যায় আর কারা সেটা করতে পারে। উদাহরণ হিসেবে তিনি রোমান সাম্রাজ্যের কথা বলছেন। তার মতে রোমানরা একটা অচলাবস্থার মধ্যে আটকে গিয়েছিল। একদিকে দাসপ্রথা, যেটা অর্থনৈতিকভাবে আর টিকিয়ে রাখা যাচ্ছিল না, অন্যদিকে মুক্ত শ্রম, যেটাকে সমাজ নৈতিকভাবে মেনে নিতে পারছিল না। মানে সামনে এগোনোর কোনো রাস্তাই খোলা ছিল না। তো এই অচলাবস্থা থেকে বেরোনোর উপায় কি? এখানেই অ্যাঙ্গেলস তার সবচেয়ে চমকপ্রদ কথাটা বলেন। তিনি বলছেন, কেবল বর্বররাই একটা ভেঙে পড়া সভ্যতাকে নতুন জীবন দিতে পারে। তার মতে সেই সময়কার বর্বর জার্মান উপজাতিরাই তাদের গণতান্ত্রিক চেতনা দিয়ে মৃতপ্রায় ইউরোপকে বাঁচিয়ে তুলেছিল। তো সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, ১৯ শতকের এই ধারণাগুলো, শ্রেণী, পরিবার বা একটা সভ্যতার পতন, এগুলো কি আজকের দিনেও প্রাসঙ্গিক? আজকের দুনিয়ার নানা বিতর্ককে কি এগুলো এখনও কোনো না কোনোভাবে প্রভাবিত করে চলেছে? ভাবার মতো বিষয়, তাই না?